হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা চ্যাপ্টার 10 আমরা অনুশীলনী ম্যাথগুলো শুরু করেছিলাম। গত ভিডিওতে আমি 3 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা 4 নাম্বার কমপ্লিট করব। এটা পৃষ্ঠা 239। তো ভাইয়া তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। আর যারা আমার চ্যানেল নতুন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। দেখো 4 নাম্বারে এখানে একটা ছক দেওয়া আছে, শ্রেণীব্যক্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। এখন আমাকে নিচে বলছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় 54, অর্থাৎ এটার গাণিতিক গড় অলরেডি দেওয়া আছে 54। কোশ্চেনটা ভাই ভালো করে বুঝো, একদম ইজি ওয়েতে বুঝিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো, অর্থাৎ এইখানে আমাকে গণসংখ্যার জায়গায় পি এর একটা মান দিয়ে দিছে, আমাকে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় করে পি এর মান বের করতে হবে। ভাইয়া গাণিতিক গড় দুইভাবে করা যায়, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। ওকে, এখন আমরা দুইটাই শিখবো ভালো করে। তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মান সত্যতা যাচাই করো। তার মানে ভাইয়া এইখানে আমাকে গাণিতিক গড় দেওয়া আছে, ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় করে পি এর মান নির্ণয় করতে হবে। তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে পি এর মানের সত্যতা যাচাই করতে হবে। তো ভাইয়া আমরা জানি অলরেডি যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করা যায় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতেও গড় নির্ণয় করা যায়। তো ফার্স্ট অফ অল ভাই আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে পি এর মান বের করব। এখন তোমাকে মনে রাখতে হবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে, অর্থাৎ ছকে যদি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য তোমার 4টা ঘর লাগবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য 5টা ঘর লাগে। ক্লিয়ার? আবার বলতেছি, যদি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকে, তুমি যদি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে তোমাকে 4টা ঘর লাগবে, আর তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে তোমাকে 5টা ঘর লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবো। তো ভাইয়া এই যে এখানে আমি লিখে রাখছি 4 নং, যে প্রত্যক্ষ পদ্ধতিতে কী নির্ণয়, গড় নির্ণয়। আমার ঘর লাগবে কটা, 4টা। এই তো একটা ঘর, শ্রেণীব্যাপ্তির একটা ঘর লাগবে, গণসংখ্যার একটা ঘর লাগবে যেটাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি, তারপরে মধ্যমানের একটা ঘর লাগবে যেটাকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করি, তারপরে এই এফআই আর এক্সআই গুণ করার জন্য আরেকটা ঘর লাগে যেটা এফআই এক্সআই। ক্লিয়ার? আর এখন কথা তুমি নিচে নিচে কটা ঘর করবা। দেখো ভাইয়া এখানে জাস্ট তুমি গুনবা 1 2 3 4 5 6, 6টা আছে না, তুমি একটা ঘর বাড়াই করবা মোট করার জন্য, তাহলে 7টা ঘর হবে। তাহলে ভাই আমি এখানে 7টা ঘর করছি, 1 2 3 4 5 6, সরি 1 2 3 4 5 6, 7টা ঘর করছি। ক্লিয়ার? এইটুকু তো বুঝতে পারছো ভাই। আমি আরেকবার বলতেছি, প্রত্যক্ষ পদ্ধতি গড় নেওয়ার জন্য 4টা ঘর লাগবে। প্রথম ঘরটা শ্রেণীব্যাপ্তির, তারপরে গণসংখ্যার, তারপরে মধ্যমানের জন্য আরেকটা এফআই এক্সআই, অর্থাৎ মধ্যমান আর গণসংখ্যা গুণ। তাহলে চলো ভাইয়া আমি এখানে তুলে ফেলি। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60। তাহলে আমি তুলি শ্রেণীব্যাপ্তিগুলো, 0 থেকে 20, তারপর দেওয়া আছে 20 থেকে 40, তারপর ভাই 40 থেকে 60, তারপর ভাইয়া 60 থেকে 80, তারপর কত ভাইয়া 80 থেকে 100। এই তো 80 থেকে 100, জাস্ট যা আছে তুলে নেব। তারপর গণসংখ্যা যা আছে তুলে নেব। গণসংখ্যা 7 11 পি, তাহলে 7, তারপর 11, তারপর পি, তারপর 9, তারপর 13। হ্যাঁ, তারপর এই যে 9, তারপর 13। ওকে ভাই, আমার তোলার কাজ শেষ। এখন এই গণসংখ্যাগুলোকে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে। আর গণসংখ্যাকে যোগ করলে আমরা যে ভ্যালুটা পাই সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এন, মনে রাখবা। এখানে একটা জিনিস বলে দিই, তুমি যখন প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবা তখন তুমি যখন গণসংখ্যাগুলো যোগ করবা ওইটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সবগুলো যোগ করলে কত, 13 9 11 7, তাহলে যোগ করলে আসে 40। তাহলে এই তো 40, আর সাথে যোগ হবে কত, পি। ক্লিয়ার? আর এখানে বড় হাতের এন হবে। আর যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো তখন এখানে ছোট হাতের এন হবে। এই দুটো জিনিস মনে রাখবা। ক্লিয়ার? এটা প্লাস। ওকে, এখন আমার কি করতে হবে, মধ্যমান। তো ভাইয়া মধ্যমান নির্ণয় করে একদম ইজিটা কীভাবে করবা, তুমি জাস্ট শ্রেণীব্যাপ্তির এই দুইটা মান যোগ করবা। 20 আর 0 যোগ করলে আসে কত, 20ই আসে। এই 20কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে 20কে 2 দ্বারা ভাগ করলে আসে কত, 10। ক্লিয়ার? তারপরটা দেখো, 20 আর 40 যোগ করলে কত আসে ভাই, 60। এই 60কে 2 দ্বারা ভাগ করবা, অর্থাৎ এই শ্রেণীতে বা শ্রেণীব্যাপ্তিতে যে দুইটা মান থাকবে সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান যোগ করে 2 দ্বারা ভাগ। আবার বলতেছি, সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 20 আর 40 যোগ করলে 60, 60কে 2 দ্বারা ভাগ করে কত আসে ভাই, 30 আসে। এই তো 30। তারপর কি ভাই, 40 আর 60 যোগ করলে আসে 100, 100কে 2 দ্বারা ভাগ করলে আসে 50। তারপর কি ভাই, 60 আর 80 এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে কত ভাই, 70। তারপরে
180কে 2 দ্বারা ভাগ করলে আসে কত ভাইয়া? 100 আর 80 যোগ করলে 180, 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে কত ভাইয়া? 90 দুগুণে 180। ঠিক আছে, আচ্ছা এইটুকু তো বুঝতে পারছো ভাইয়া। এরপর আমার কাজটা কি ভাইয়া? এরপর আমার কাজটা হচ্ছে জাস্ট এফআই এক্সআই, অর্থাৎ এই এফআই গণসংখ্যার মান আর এক্সআই মধ্যমানের মান গুণ করব। তাহলে 7 আর 10 গুণ করলে কত হয় ভাইয়া? অবশ্যই 70 আসে। তারপরে 11 আর 30 গুণ করলে কত আসে? 11 আর 30 গুণ করলে আসে হচ্ছে 330, এই তো 330। তারপরে পি আর 50 গুণ করলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে 50 পি। তারপরে 70 আর 9 গুণ করলে কত আসে ভাইয়া? 70 আর 9 গুণ করলে আসে হচ্ছে 630। ক্লিয়ার? তারপর হচ্ছে ভাই 13 আর 90 গুণ করলে কত আসে ভাইয়া? 13 আর 90 গুণ করলে আসে হচ্ছে 1170। দেখো ভাইয়া বুঝতে পারছো কেন? একদম ইজি। এই তো ক্যালকুলেটর করে ফেলবা, না বুঝলে কত গুণ ছিল? 13 ইন্টু 90, 13 ইন্টু 90, এই তো প্রায় 13 ইন্টু 90 গুণ করলে কত আসতেছে? 1170। তাহলে আমার সব কাজ মোটামুটি শেষ। এখন এই এফ আই এক্স আই সামেশন বের করবো, অর্থাৎ সবগুলো যোগ করব। তাহলে আমি লিখবো সামেশন অফ এফ আই এক্স আই, এই সবগুলো যোগ করব। তাহলে এই সবগুলো যোগ করলে আসে হচ্ছে আমার আগে এই সংখ্যাগুলো, অর্থাৎ চলক ব্যতীত যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করতে হবে। তাহলে চলো এটা যোগ করি। তাহলে প্রথমে আসবে কত ভাই? 1170, তারপর প্লাস, এই তো 1170, তারপর প্লাস 630, এই তো 630, তারপর প্লাস, তারপর কি আছে? আমি চলকটা বাদ দিব, হ্যাঁ। তারপর 330, তারপর হচ্ছে ভাই যে 330 প্লাস, তারপর হচ্ছে 70, তারপর দিব হচ্ছে 70, হ্যাঁ। সবগুলো যোগ করলে আসে কত? 2200, হ্যাঁ। তাহলে লিখবো এই তো 2200, তারপর প্লাস দিয়ে জাস্ট এই 50 পি। আশা করি দেখা গেছে, হ্যাঁ। এটা কিন্তু 50 পি ভাইয়া। ওকে, এখন আমাদের কি করতে হবে? গাণিতিক গড়টা বের করতে হবে। তাহলে আমরা এখন গাণিতিক গড় বের করব। এখন দেখো তো আমাদের এখানে কার কার মান লাগবে? সামেশন অফ এফ আই এক্স আই মান লাগবে। গাণিতিক গড়ের সূত্রটা কি ভাইয়া? এটা কিন্তু ভাই প্রত্যক্ষ পদ্ধতি। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন। তাহলে ভাইয়া সামেশন অফ এফ আই এক্স আই মান কত পাইছি আমরা? 2200 প্লাস 50 পি। আর এন এর মান কত পাইছি ভাইয়া? এন এর মান পাইছি হচ্ছে 40 প্লাস পি। এটা তো বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, একটু খেয়াল করে বইতে তোমাকে কিন্তু বলে দিছিল যে গণসংখ্যা নিবেশ সারণীর তালিকার গাণিতিক গড়, সরি দেখা যাচ্ছিল না, গণসংখ্যা নিবেশন তালিকায় গাণিতিক গড় 54। ওরা কিন্তু গাণিতিক গড়টা দিয়ে দিয়েছে 54। তাহলে আমরা এখানে কী করবো ভাইয়া? জাস্ট এই গাণিতিক গড় যে আছে এখানে কত বসাবো ভাইয়া? এখানে বসাবো হচ্ছে 54 সমান 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 এফ আই এক্স আই মান কত পাইছি ভাইয়া? এফ আই এক্স আই মান পাইছি হচ্ছে 2200 প্লাস 50 পি। ক্লিয়ার? এরপরে ভাগ আছে, ভাগ দিলাম। আর এন এর মান কত ভাইয়া? 40 প্লাস পি। এইখান থেকে তোমাকে কী করতে হবে? পি এর মানটা বের করতে হবে। তো এখন ভাইয়া তোমাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, একটু খেয়াল করো তো, এইখানে সমান চিহ্ন আছে, দুই পাশে ভগ্নাংশ অর্থাৎ লব এবং হর আছে, হ্যাঁ। আর এখানে শুধু 54 আছে। যদি শুধু 54 থাকে তার মানে নিচে কী থাকে? মনে মনে 1 থাকে, হ্যাঁ। এই তো ভাই একটু এখানে আসো, কষ্ট করে ধরো। এখানে আছে এ ভাগ বি সমান সমান, মনে পড়ছে কি? সি ভাগ ডি, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কেমনে ক্যালকুলেশন করতাম? আর গুণ করতাম না, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এ ডি সমান সমান বিসি আর গুণ। তাহলে ভাই এখানে একটু খেয়াল করো তো, এখানেও এই 54 নিচে কি কিছু নাই, মানে 1 আছে, হ্যাঁ। তাহলে 1-এর সাথে গুণ হবে কোনটার? এইটার। আর 54-এর সাথে গুণ হবে এইটার। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তাহলে এখানে কি আসে ভাইয়া? এই 54 ইন্টু 40 পি। এটুকু তো বুঝতে পারছো ভাইয়া? আহারে ভাইয়া 40 প্লাস পি, সরি 40 প্লাস পি, 40 প্লাস পি, হ্যাঁ 40 প্লাস পি। একটু ভুল লিখছিলাম, এটা না। তারপর সমান সমান এই 1-এর সাথে গুণ যাবে এটার, তাহলে 1-এর সাথে যা গুণ করে সেরে আসবে। তাহলে 2200 প্লাস 50 পি। সরি ভাইয়া, এইখানে হচ্ছে কি করছিলাম? 40 প্লাস পি হবে, এটা প্লাস, কিন্তু এই 40 প্লাস পি। এটুকু তো বুঝতে পারছো। এখন যা সিম্পলি ক্যালকুলেশন, 54-এর সাথে 40 গুণ করলে কত আসে? তো দেখি আমরা, 54 ইন্টু 40, 54 ইন্টু 40 করলে আসে কত ভাইয়া? 2160। তাহলে লিখবো কত ভাই এখানে? 2160 প্লাস 54-এর সাথে পি গুণ করলে কত আসবে ভাইয়া? 54 পি সমান সমান, এখানে কত ছিল? 2200 রাখবো ঠিক, তারপর 50 পিটাও ঠিক রাখবো। এটুক তো ক্লিয়ার। এখন ভাই আমাদের পি এর মান বের করতে হবে। তাহলে পি, দেখো কত ভুল করতেছি, এখানে শুধু 5 পি দিছি, শিট। 54 পি, এত ভুল হয় কেন? আচ্ছা, এখন আমার কি করতে হবে? পি এর মান বের করতে হবে। তাহলে পি সমানের ডান পাশে আসে, এই পাশে নিয়ে আসবো। তাহলে ভাই এই 54 পি যেটা ছিল রাখলাম, তারপরে এটা প্লাসের ছিল, এই পাশে আসলে কী হবে? 50 পি মাইনাস হয়ে যাবে, সমান সমান এই 2200টা এই পাশে আসে রাখলাম, হ্যাঁ। আর এই পাশে 2160 কী আকার ছিল? প্লাস আকার ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 2160, সরি একটু মিস্টেক করে ফেলছিলাম,
আচ্ছা, এখন 54p থেকে আমরা 50p বাদ দিলে কয়টা পি থাকে? থাকে হচ্ছে 4টা পি। ক্লিয়ার? সমান সমান 2200 থেকে আমরা 2160 বাদ দিলে কত থাকে? চলো ক্যালকুলেট করে ফেলি। 2200 মাইনাস 2160, এই তো দেখো আসছে কত? 40 আসছে। এই তো এখানে হচ্ছে কত? 40। এখন আমার পি এর মান দরকার, তাহলে বাকি লিখবো। এখানে পি এর সাথে 4 গুণাকার আছে, সমানের উপরে দিলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 40 ভাগ কত? 4। তাহলে এটাকে কাটাকাটি করলে এখান থেকে কত? 10। তাহলে ভাই আমি সুতরাং কী লিখতে পারি? পি সমান সমান কত ভাইয়া? 10। এইটুকু তো বুঝতে পারছো। তাহলে ভাই আমরা এখন কি পাইছি ভাইয়া? পি এর মানটা কিন্তু বের করছি। এখন আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান বের করা শেষ। এখন আমাকে বলছে তারপরে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে পি এর মানে সত্যতা যাচাই করো। এখন ভাই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করবো। আর তোমাকে আমি বলছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করার জন্য কয়টা ঘর লাগে ভাইয়া? 5টা ঘর লাগে। তো চলো ভাইয়া, এই তো আমি ঘর কিন্তু করে ফেলছি অলরেডি। তাহলে এখানে নিচে নিচে ঘর কটা হবে? 1 2 3 4, এই যে নিচে নিচে ঘর কটা হবে? 1 2 3 4 5 6 7টা ঘর হবে। হ্যাঁ, তাহলে আমি নিচে নিচে 7টা ঘর করছি। আর সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় করার জন্য তোমার 5টা ঘর লাগবে। শ্রেণীব্যাপ্তি, তারপর গণসংখ্যা, তারপর মধ্যমান, তারপর এই ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি ভাই এটা ইউআই, এটা কিন্তু ইউআই, অর্থাৎ এই যে এটা হ্যাঁ, একটু কাটাছিড়ে হয়েছে ইউআই। তারপরে কি এই এফআই ইউআই গুণ করতে হয়, অর্থাৎ গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ করে এই ঘরে বসাইতে হয়। তাহলে ভাইয়া খুব মন দিয়ে শুনে রাখো, টোটাল 5টা ঘর করতে হবে। আর যারা ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা এখন শ্রেণীব্যাপ্তি তুলে নেই, যা আছে তাই তুলবো। 0 থেকে 20, তারপর হচ্ছে কত ভাই? 20 থেকে 40, মানে ওই যা দেওয়া আছে এগুলো তুলে নেব, এগুলো জাস্ট তুলে নিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে কি 40 থেকে 60, তারপর হচ্ছে 60 থেকে 80, তারপর হচ্ছে কত ভাইয়া? 80 থেকে 100। ক্লিয়ার? তারপর হচ্ছে গণসংখ্যা ছিল 7 11, এই তো দেখো ভাই গণসংখ্যা 7 11, তারপর পি। এখন ভাইয়া পি এর মান যেন আমরা কত পাইছি? এই তো ভাই দেখো এখানে পি এর মান পাইছিলাম কত ভাইয়া? 10 পাইছিলাম। জাস্ট এই 10টা এখানে বসাবো। হ্যাঁ, ওই প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় করে পি এর মান বের করেছিলাম, ওই পি এর মানটা এখানে বসাবো। এই তো 7 11, তারপরে পি ছিল 7 11, পি এর জায়গায় 10 বসাবো। ক্লিয়ার? তারপর কত? 9, তারপর 13। এই তো 9, তারপর হচ্ছে 13। এখন মধ্যমান তো ভাই আমরা জানি, এই যে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে এখানে কত আসবে ভাইয়া? 20কে 20 আর 0 যোগ করলে 20ই, 20কে 2 দ্বারা ভাগ করলে 10, তারপর 40 আর 20 যোগ করলে 60, 60কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া? 30। তারপরে কি আসবে ভাইয়া? এখানে 100, 100কে 2 দ্বারা ভাগ করলে আসে 50, তারপরে এখানে আসবে কত ভাইয়া? এখানে আসবে হচ্ছে 70, তারপরে এখানে আসবে কত ভাইয়া? 90। বুঝতে পারছো ভাইয়া? মানে এই যে 100 আর 80 যোগ করলে এ তো বুঝোই, 180কে 2 দ্বারা ভাগ করলে 90। এখন ধাপ বিচ্যুতি। এখন ভাইয়া এই ধাপ বিচ্যুতি বের করার জন্য সূত্রটা হচ্ছে ইউআই সমান সমান, একটু মন দিয়ে শোনো ভাইয়া, এক্স মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে কত ভাইয়া? এইচ। এটা কিন্তু ভাইয়া এইচ। হ্যাঁ, এক্স মাইনাস এ ডিভাইড বাই এইচ। আমার হচ্ছে ছোট হয়ে গেছে লেখাটা। এখন এই ধাপ বিচ্যুতি বের করার জন্য তোমাকে আগে এর মান লাগবে। হ্যাঁ, একে আনুমানিক গড় বলা হয়। এখন তুমি আনুমানিক গড়টা কেমনে বের করবা? যখন দেখবা তোমার গণসংখ্যাটা বিজোড় শ্রেণীটা আছে হচ্ছে তোমার বিজোড় সংখ্যক, অর্থাৎ গণসংখ্যাটা তোমার বিজোড় সংখ্যক আছে 1 2 3 4 5। হ্যাঁ, যখন দেখবা গণসংখ্যাটা কি আছে? বেজোড় সংখ্যক আছে, তখন কি করবা? ও আর এইখানে হচ্ছে আমরা এন এর মানটা আগে যোগ করে বের করে নিই। একটু যোগ করি, এই গণসংখ্যাগুলো যোগ করি। এই তো প্রথমে ছিল 7, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে প্লাস 9, তারপর হচ্ছে প্লাস 13। হ্যাঁ, সবগুলো যোগ করলে আসে হচ্ছে 50। এই তো এই সবগুলো যোগ করলে আসে কত? 50। অর্থাৎ এখন এখানে ছোট হাতের এন হবে। আগে কি করছিলাম ভাইয়া? বড় হাতের এন দিছিলাম না? এটা মনে রাখবা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ধাপ বিচ্যুতি বের করার জন্য আমাকে এর মানটা দরকার। এখন এর মান কেমনে বের করবা? সবসময় মনে রাখবা, এইখানে যদি গণসংখ্যাটা বেজোড় সংখ্যক থাকে, দেখো এই যে কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে মধ্যে যে গণসংখ্যাটা পড়বে না ওইটাই হচ্ছে কি? ওই শ্রেণীর তোমার মধ্যমান হচ্ছে এর মান। দেখো 1 2 3 4 5, 5টা আছে না? তাহলে উপর থেকে 2টা বাদ, নিচের থেকে 2টা বাদ, তাহলে মাঝখানে থেকে 10। হ্যাঁ, এই 10 যে গণসংখ্যাটা আছে এই শ্রেণীর যে মধ্যমান আছে, এই মধ্যমানটা হচ্ছে কি ভাই? এর মান। ক্লিয়ার? দেখো ভাই বিজোড় সংখ্যা আছে, তাহলে উপর থেকে 2টা বাদ, নিচে থেকে 2টা বাদ, অর্থাৎ মাঝখানের যে গণসংখ্যাটা থাকবে ওই গণসংখ্যার মধ্যমানটাই হবে কি ভাই? এর মান। এটুকু তো বুঝতে পারছো। এখন কথা হচ্ছে ধাপ বিজোড় তুমি কেমন বের করবা? যেখানে এ আছে ওই ঘরে 0 বসাবা, তার উপর দিকে -1 -2, অর্থাৎ উপর মানগুলো মাইনাস আসবে 1 2 3 এভাবে, আর নিচের মানগুলো প্লাস আসবে 1 2। যেটা আরও থাকতো তাহলে কি লিখতাম ভাইয়া? 3 4 লিখতাম। এইটুক তো ভাই ক্লিয়ার? আমি বারবার বলতেছি ভাইয়া, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর যদি প্রবলেম নাও থাকে তাও জানাবা। কমেন্ট করলে আসলে ভিডিও করা উৎসাহ বাড়ে। যাই হোক, দেখো এখানে যেখানে হচ্ছে এর মানটা আসবে ওই সোজা ধাপ বিচ্যুতির ওখানে 0 বসাবা, উপর দিকে মাইনাস মান, নিচের দিকে
প্লাস মান, অর্থাৎ -1 -2 আর নিচের দিকে হচ্ছে 1 2। যদি আরও থাকতো তাহলে 3 4 5 বসাইতাম, যদি উপর দিকে থাকতো তাহলে কি লিখতাম -3 -4। বুঝতে পারছো তো? আচ্ছা, এখন কাজটা কি, এখন আমার FI UI অর্থাৎ এই যে গণসংখ্যা আর ধাপবি যদি গুণ করতে হবে, তা 7 আর 2 গুণ করলে কত হয়? 14 হয়। 14 সাথে মাইনাস আছে, -14, হ্যাঁ এই তো -14। তাহলে 1 এর সাথে 11 গুণ করলে কত আসে ভাই? 11ই, কিন্তু মাইনাস আছে -11। শূন্যর সাথে যাই গুণ করি না কেন, শূন্যর সাথে 10 গুণ করলে 0 আসে। তারপরে ভাই কি 1 এর সাথে 9 গুণ করলে কত আসে ভাইয়া? 9 আসে। তারপরে কি ভাইয়া 2 এর সাথে 13 গুণ করলে আসে কত ভাইয়া? 26, এই তো 26। এখন আমি সামেশন FI UI বের করবো, তাহলে লিখবো সামেশন FI UI সমান সমান। এখন এটা যোগ কেমনে করবো? এখানে একটু মনে রাখবা, আগে মাইনাসের এগুলো যোগ করবা। দেখো মাইনাসের এগুলো যোগ করলে কত হয়? 14, তারপর আছে হচ্ছে 11, যোগ করলে আসে কত ভাইয়া? 14 আর 11 যোগ করলে আসে 25। তাহলে মাইনাস ছিল, তাহলে এখানে একটু রাফ করি, -25, হ্যাঁ। তারপর প্লাস রেগুলার যোগ করবো, এই তো প্লাস 9 আর 26 যোগ করলে কত হবে? 26 প্লাস 9 করলে আসে হচ্ছে 35, তাহলে এই তো 35। এখন কি করতে হবে? প্লাসের 35 আসছে আর মাইনাসের আসে 25, হ্যাঁ। তাহলে 35 থেকে 25 বাদ দিলে কত থাকবে ভাইয়া? 35 - 25, তাহলে আসে হচ্ছে ভাই কত? 10, হ্যাঁ 10। আর পজিটিভটা যেহেতু বড়, হ্যাঁ, তাহলে এখানে চিহ্ন পজিটিভ হবে। এটা আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, যোগ বিয়োগটা। আর যদি ক্যালকুলেটর তোমরা সরাসরি করো তাও হবে, যে -14 -11 প্লাস 9 +0 +9 +26 দিলেও +10 আসবে। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, আগে মাইনাসে দুটো যোগ করবা, তারপর লাগবে ওইটা মাইনাস দিয়ে লাগবে 25, তারপর প্লাসের এগুলো যোগ করবা, তারপর প্লাস দিয়ে লাগবে 35, তারপর 35 থেকে 25 বাদল থাকে কত ভাইয়া? 10। আর যেহেতু প্লাসের সংখ্যার আগের চিহ্ন পজিটিভ, এই যে এখানে পজিটিভ হচ্ছে। আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা গাণিতিক গড়ের সূত্রটা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে, a প্লাস সামেশন অফ FI UI ডিভাইড বাই n ইন্টু এইচ। এখন আমার কার কার মান লাগে? এর মান লাগে, তাহলে লিখি এখানে এ সমান কত বের করছিলাম ভাই? এই তো এ সমান 50 বের করছিলাম, মানে এর মান 50। তাহলে লিখলাম হচ্ছে কত ভাই? এই তো 50। তারপরে কার মান লাগবে ভাই? আমার এন এর মান লাগবে। এন এর মান কত আছে ভাইয়া? এন এর মান আসছে হচ্ছে কত? 50। তাহলে এই তো 50। এটা একটু আরেকবার যোগ করে দেখি যে কোথাও ভুল করছি কিনা। 7 + 11 7 + 11 + 10 + 9 + 13 85 আছে। আচ্ছা, তারপর কার মান লাগে ভাইয়া? সামেশন অফ FI UI এর মান লাগে। তাহলে সামেশন অফ FI UI এর মান কত বের করছি ভাই আমরা? এখানে 10 বের করছি, এই তো 10। তারপর কার মান লাগে? এইচ এর মান লাগে। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান ভাই, হ্যাঁ, এইচ এর মান শ্রেণী ব্যবধান। তাহলে দেখো 20, এই যে শ্রেণী ব্যবধান কত? জাস্ট তুমি এই 20 থেকে 0 বাদ দাও, 20 থেকে 0 বাদ দিলে 20ই থাকে। সো শ্রেণীর ব্যবধান হচ্ছে কত ভাইয়া? 20। অর্থাৎ শ্রেণীর ব্যবধানটা বের করার নিয়মটা হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বাদ দেবা, যেটা আসবে সেটাই। তো চলো এখন ক্যালকুলেশন করে ফেলি। তাহলে দেখো এখানে কি আছে? এর মান কত বের করছি আমরা? 50। তারপর প্লাস সামেশন অফ FI এর মান কত? 10। এন এর মান কত ভাইয়া? এন এর মান হচ্ছে 50। তারপরে ইন্টু এইচ এর মান কত? 20, এই তো 20। তাহলে এখানে করলে কত আসবে? 50, হ্যাঁ। এটার সাথে এটা গুণাকার আছে, হ্যাঁ, 20-এর সাথে 10 গুণাকার আছে। তাহলে 20-এর সাথে 10 গুণ করলে কত আসে ভাইয়া? 20-এর সাথে 10 গুণ করে আসে 200 মেবি, ইন্টু 10, হ্যাঁ 200, এই তো 200, হ্যাঁ। আর নিচে 50 থাকবেই। এটা কিন্তু উপরটার সাথে গুণ থাকে সবসময়, অনেকে আবার নিচের সাথে গুণ করে দেয়, এটা ভুলেও না, হ্যাঁ। এই 20-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে 50-এর গুণ 50, আর 20-এর সাথে 10-এর গুণ 200। এখন কী করা যায় ভাইয়া? এই তো 50 প্লাস এই 50 যদি আমরা হচ্ছে 200-কে 50 দ্বারা ভাগ দিই, 4 50-এ হচ্ছে কত হবে? 200 হয়, তাহলে এখানে হবে 4। তাহলে এই 50 আর 54 যোগ 4 যোগ করলে কত হবে? 54 হয়, ঠিক আছে। এই দেখো, এখন দেখো ব্যাপারটা কী দাঁড়ালো, আমাদের গাণিতিক গড় কত হয়েছিল ভাই? দেখো এই যে গাণিতিক গড় ছিল 54, এই তো গাণিতিক গড় 54। ওইখান থেকে আমরা পি এর মান বের করে যখন সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় করলাম, হ্যাঁ, এই যে পি এর মান বসায় 10 বসায় যখন সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় করলাম, তখন 54 আসে। তাহলে আমরা কি আমাদের সত্যতা যাচাই করতে বলছিল না? তাহলে আমরা কী লিখতে পারি ভাই? বলো তো কী লিখতে পারি? সুতরাং এখানে একটা লেখা লিখে দিতে হবে, গাণিতিক গড় সমান 54 এবং পি সমান 10 বসিয়ে, এটা কিন্তু ভাই লিখে দিতে হবে, পি সমান 10 বসিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় 54 হয়েছে, শেষ। তাহলে এখানে লিখতে পারি, সুতরাং সত্যতা যাচাই হয়েছে, সত্যতা
যাচাই হয়েছে। এটা যার যার মতো লিখতে পারে, ঠিক আছে, এটা কোনো আমার ব্যাপার না, সত্য যাচাই হয়েছে। ভাই আশা করি বুঝাইতে পারছি, না বুঝলে মন দিয়ে ভিডিও টেনে টেনে দেখে ভালো করে বুঝবা। হ্যাঁ, আর যারা চ্যানেল নতুন ভাই অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট অবশ্যই করবা। কমেন্ট করলে হচ্ছে কী হয়, ভিডিও করে উৎসাহ বাড়ে। তো চলো এখন আমরা হচ্ছে 5 নম্বরের সমাধান করব। একটি পোশাক কারখানায় শ্রমিকদের দৈনিক মজুরির টাকায় দেওয়া আছে, গণসংখ্যা নিবে সারণী দেওয়া হলো, অর্থাৎ এখানে শ্রমিকদের মজুরি আর গণসংখ্যা নিবে সারণী দেওয়া আছে। তারপরে উপাত্তের মধ্যক 525। ভাই এইখানে একটা জিনিস মিসিং আছে, এখানে 525 যদি আমরা মধ্যক ধরি সেক্ষেত্রে আমাদের অঙ্ক মিলে না, আমাদের 600 ধরতে হবে। এখানে একটু টাইপিং মিস্টেক করছিল হয়তো, বা ভুল করছিল, এখানে আমাদের 600 ধরতে হবে। আমি বলতেছি এখানে 525 দ্বারা করে দেখছিলাম মিলে না, সেক্ষেত্রে এখানে 600 ধরতে হবে, ঠিক আছে, হয়তো একটু ভুল করছিল। তাহলে মধ্যকের মান কত দেওয়া আছে ভাইয়া? 600 দেওয়া আছে। হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করে কারখানার শ্রমিকের মোট সংখ্যা 120 জন। আমাদের এক্স ওয়াই এর মান নির্ণয় করতেছে বলছে, এবং কারখানার শ্রমিকের সংখ্যা 120 জন। এখন ভাইয়া এখানে একটা টেকনিক তোমাকে বলে দিই। তুমি যখন মধ্যক দেওয়া থাকবে, হ্যাঁ, তখন তোমাকে 3টা ঘর করতে হবে, অর্থাৎ ক্রমজিত গণসংখ্যাটা অবশ্যই বের করতে হবে। আমি আবার রিপিট করতেছি, যখনই মধ্যকের মান দেওয়া থাকবে অথবা তোমাকে মধ্যক বের করতে বলবে, তখন যদি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে তাহলে তোমাকে আরেকটা ঘর করতে হবে, সেটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা, অর্থাৎ 3টা ঘর লাগবে। আমি বুঝাইতে পারছি অবশ্যই, যেহেতু মধ্যক দেওয়া আছে, আর যদি কোনো প্রশ্নে মধ্যক বের করতে বলতো তাহলে আমাদের 3টা ঘর লাগতো, শ্রেণীব্যাপ্তি, শ্রমিক গণসংখ্যা, আর একটা হচ্ছে মধ্যক, ক্রমজিত গণসংখ্যা, 3টা ঘর লাগতো। ক্লিয়ার? আমাদের মধ্যকের মান দেওয়া আছে, আমাকে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এখন আমরা ঘর করবো কয়টা ভাইয়া বলো তো? 3টা। তাহলে সুন্দর করে ভাইয়া এই যে 5 নম্বরের জন্য আমি ক্রমিত গণসংখ্যার সারণী লিখছি আর ঘর করছি 3টা। 1, দৈনিক মজুরি টাকায় দেওয়া আছে, শ্রমিকের সংখ্যা দেওয়া আছে, আর ক্রমিত গণসংখ্যার ঘরটা আমাদের এক্সট্রা করতে হবে। আর নিচে নিচে কয়টা ঘর হবে ভাইয়া? এই তো জাস্ট গণ, 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল ঘর হবে কয়টা? 9টা। একটা ঘর বেশি মোটের জন্য আমি 9টা ঘর করছি নিচে নিচে। তারপর আমি স্বাভাবিকভাবেই সবগুলা মান একটু তুলে রাখছি যাতে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর হচ্ছে শ্রমিকের সংখ্যা দেওয়া ছিল 12 20 এক্স, এই তো 12 20 এক্স 30 ওয়াই 5 4, আমি সুন্দর করে এইভাবে তুলে রাখছি। হ্যাঁ, এখন আমার কী করতে হবে ভাইয়া? এই সবগুলা যোগ করে আমরা হচ্ছে কার মান পাই? এন এর মান পাই। তাহলে দেখো 12 20 এক্স 30 ওয়াই 5 4 যোগ করলে আসে কত? 71 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। আগে সংখ্যাগুলো যোগ করবা, যোগ করে লিখবা, তারপর এক্স, তারপর প্লাস ওয়াই। হ্যাঁ, কারণ চলকগুলো যোগ করা যায় না, এই জন্য এইভাবে যোগ দিয়ে যাইতে হবে। এখন আমাকে ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে। আমি মনে হয় বোঝাইতে পারছি ভাই। হ্যাঁ, এখন ভাইয়া ক্রমজিত গণসংখ্যা কেমনে বের করতে হয় সবসময় মনে রাখবো ভাইয়া। ক্রমজিত গণসংখ্যা বের করার নিয়মটাই হচ্ছে ভাইয়া, তুমি এই প্রথম ঘরে যেটা আছে শ্রমিকের সংখ্যা, এটা জাস্ট এখানেই বসাবা, এটা জাস্ট এখানে বসবে। তারপরে কাজটা হচ্ছে এই 12-র সাথে এই 20টা যোগ হবে, যোগ হয়ে এখানে বসবে, অর্থাৎ এটার সাথে এটা যোগ হয়ে এখানে বসবে। হ্যাঁ, তাহলে 12 আর 20 যোগ করলে কত হবে বলো তো? 12 আর 20 যোগ করলে হয় 30 32, তাহলে এই 32 বসবে এখানে। এখন কাজ কি ভাইয়া? এই 32-এর সাথে আবার এক্স যোগ হবে, যোগ হয়ে বসবে এই ঘরে। আমি কিন্তু বোঝানোর জন্য এভাবে দিই, তোমরা কিন্তু আবার এভাবে দিও না ভুলেও। হ্যাঁ, তাহলে 32-এর সাথে এক্স যোগ করা যায়, তাহলে কি থাকবে? এই 32 প্লাস 32 প্লাস এক্স থাকবে। ক্লিয়ার? এখন কাজ কি, এই ঘরে কী হবে? আবার এই ঘরের সাথে এই ঘরটা যোগ হবে, যোগ হয়ে এই ঘরে বসবে। তাহলে 32 প্লাস এক্স সাথে 30 যোগ করতে হবে, তাহলে এক্সের সাথে আমরা যোগ করতে পারবো না, তাহলে 32 আর 30 যোগ করবো 60 62, তাহলে কী হবে? এই 62 প্লাস এক্স। ক্রমিত গণসংখ্যার নিয়মই হচ্ছে প্রথমটা জাস্ট বসে যাবে, তারপরে এটার সাথে এটা যোগ করে এখানে বসবে, আবার এটার সাথে এটা যোগ করে এখানে বসবে, আবার এটার সাথে এটা যোগ করে এখানে বসবে, আবার এটার সাথে এটা যোগ করে এখানে বসবে। তারপর কী হবে? 62 প্লাস এক্স, এটার সাথে এটা যোগ হয়ে এখানে বসবে, তাহলে 62 প্লাস এক্স প্লাস ওয়াই, কারণ হচ্ছে চলগুলো যোগ করা যায় না। তারপর কি? এটার সাথে এটা যোগ হয়ে এখানে বসবে, তাহলে 62 আর 5 যোগ করলে কত হবে? 62 আর 5 যোগ করলে হয় 67, তাহলে 67 প্লাস এক্স ওয়াই, তারপর এটার সাথে যোগ করতে হবে। 67 আর 4 যোগ করলে কত হবে? 71। হ্যাঁ, 68 69 70 71, এই তো 71 প্লাস এক্স প্লাস ওয়াই। একটা জিনিস মনে রাখবা, আমরা হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এই শ্রমিকের সংখ্যা, এটাকে গণসংখ্যা বলা হয়। হ্যাঁ, এই শ্রমিকের সংখ্যা সবগুলো যোগ করে মোট যেটা পাই না, ক্রমিত গণসংখ্যা শেষেও ঠিক ওইটাই আসবে। দেখো এই যে 71 প্লাস এক্স প্লাস ওয়াই আসছিল, এখানে 71 প্লাস এক্স প্লাস ওয়াই আসে। এটুকু তো ভাইয়া বুঝতে পারছো। এখন আমার কাজটা কি ভাইয়া বলো তো? এখন আমার কাজটা হচ্ছে, আমাকে এখানে কি দেওয়া আছে ভাইয়া? দেখো তো, আমাকে এক্স ওয়াই মান বের করতে হবে, অর্থাৎ ভাইয়া এই তো এই এক্স আর ওয়াই মান বের করতে হবে। হ্যাঁ, এখন দেখো আমাকে তারা বলেছে শ্রমিকের মোট সংখ্যা হচ্ছে 120, তাহলে আমরা একটু লিখি যে দেওয়া আছে, দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেওয়া আছে। ভাইয়া যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেওয়া আছে শ্রমিকের মোট সংখ্যা দেওয়া ছিল কত? 120 জন।
বা শ্রমিকের মোট সংখ্যা লিখে দেওয়া আছে। শ্রমিক বানান ভুলে গেলাম নাকি, সরি, শ্রমিকের মোট সংখ্যা সমান সমান 120, হ্যাঁ এটা দেওয়া আছে। এখন আমরা কি করতে পারি বলো তো? এই তো প্রশ্ন মতে লেখা, এইখানে আমরা লিখবো হচ্ছে, একটু বুঝো, প্রশ্ন মতে লিখতে পারি কি, এই যে 71 প্লাস এক্স প্লাস ওয়াই। এই তো শ্রমিকের সংখ্যা ছিল না, তাহলে শ্রমিকের মোট সংখ্যা 120 দেওয়া আছে, হ্যাঁ তাহলে শ্রমিক তো হচ্ছে এটা সমান সমান কি লিখতে পারি, 120 লিখতে পারি না ভাইয়া? এই শ্রমিকের মোট সংখ্যা, এই যে শ্রমিকের মোট সংখ্যা এটা ছিল, শ্রমিকের মোট সংখ্যা দেওয়া আছে 120, তাহলে আমরা এই যে এখানে 120 লিখলাম, প্রশ্ন মতো সমান সমান 120 লিখলাম, অর্থাৎ শ্রমিকের মোট সংখ্যা হচ্ছে 120। এখান থেকে আমরা এক্স ওয়ার মান বের করবো। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কী করবো বলো তো ভাইয়া? আমরা এখান থেকে করতে পারি, এই এক্স প্লাস ওয়াইটাকে রেখে এই 71টাকে ওই পারে দিতে পারি, তাহলে 120 মাইনাস 71, তাহলে কী থাকে ভাইয়া, এক্স প্লাস ওয়াই সমান সমান 120 থেকে যদি আমরা 71 বাদ দিই তাহলে কত থাকবে, 49 থাকবে। আর এটাকে আমরা 1 নং সমীকরণ দেবো, এটাকে আমরা 1 নং সমীকরণ দেবো, ঠিক আছে? তো 120 থেকে 71 বাদ দিই, 120 মাইনাস 71 বাদ দিলে থাকে 49, ঠিক আছে? আচ্ছা, এখন কাজটা কী করতে হবে ভাইয়া? আমাকে মধ্যকে যে করলাম, এখন দেখো আমাকে প্রশ্নে দেওয়া ছিল এই যে উপাত্তের মধ্যক দেওয়া ছিল কত, 60। তাহলে আমরা লিখি যে আবার কি দেওয়া আছে, আবার মধ্যক সমান কত দেওয়া আছে, মধ্যক সমান কিন্তু 525 দেওয়া ছিল, যেটা দিলে হচ্ছে অঙ্ক মিলে না, হ্যাঁ এগুলো 600 ধরে নিয়েছি আমরা, হ্যাঁ মধ্যক সমান অর্থাৎ এটা 600 হওয়ার কথা ছিল, বা টাইপিং হয়তো মিস্টেক হয়েছে, মধ্যক সমান 600 দেওয়া আছে। এখন দেখো তো ভাইয়া, মধ্যক 600 মানে কি, এটা কোন শ্রেণীতে পড়ছে, একটু আসো তো ভাইয়া। এই তো 500 থেকে 6, মধ্যক সমান কত দেওয়া আছে ভাইয়া, 600 দেওয়া আছে। তাহলে এই 600 থেকে 700 এই ঘরে পড়ছে না মধ্যকটা, এই যে মধ্যক সমান 600 দেওয়া আছে, তাহলে মধ্যকটা কি এই শ্রেণীতে পড়ছে না, এই শ্রেণীতে পড়ছে, হ্যাঁ 600 থেকে 700-র মধ্যে পড়ছে। কিন্তু অনেকে কী করে 500 থেকে 600 ভাবে 600 তো আছে তার মানে এই ঘরে পড়ছে, এটা কিন্তু ভুল। যেখান থেকে শুরু হবে, হ্যাঁ এই ঘরে পড়ছে হচ্ছে মধ্যক 600 থেকে 700, যেহেতু এখানে আছে কত 600। ধরো আমি তোমাকে বললাম মধ্যক দেওয়া ছিল 500, তখন কই পড়তো, তাহলে 500 থেকে 600 এই শ্রেণীতে পড়তো, এই শ্রেণীতে কিন্তু পড়তো না, 400 থেকে 500, এটা মনে রাখবা। যেখান থেকে শুরু হয় ওইখান থেকে ধরবা, হ্যাঁ আমি বুঝতে পারছি। মধ্যক সমান 600 তার মানে এই শ্রেণীতে আছে, অর্থাৎ এই শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং মধ্যক শ্রেণী, এখানে আবার ভুলটা করো না, ওই উপরটা ধরে না, হ্যাঁ মধ্যক শ্রেণী সমান কত, 600 থেকে এই 700। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা, 600 থেকে 700। আচ্ছা, এখন আমাকে মধ্যকের সূত্রটা লাগবে। চলো আমি হচ্ছে এই পেজে চলে যাই, আমার হয় কি না। আচ্ছা, সুতরাং এখন আমরা জানি কি জানি, মধ্যক সমান মধ্যকের সূত্রটা মনে আছে তোমাদের, মধ্যক সমান এল প্লাস এন ডিভাইড বাই 2 মাইনাস এফসি ব্র্যাকেট এইচ বা হচ্ছে এফ এম, এটা হচ্ছে মধ্যকের সূত্র। তো মধ্যকের সূত্র এখন আমাদের যার যা মান লাগবে ওগুলো একটু বসাই। দেখো আমার এল এর মান লাগবে, এল এর মান আমরা সবাই জানি, মধ্যক যে শ্রেণীতে ওই শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা। তাহলে ভাইয়া মধ্যক কোন শ্রেণীতে ছিল দেখো তো, মধ্যক ছিল এই শ্রেণীতে, তাহলে এই শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা কত, 600, আর সর্বোচ্চ সংখ্যা 700, তাহলে এল এর মান কত হবে, 600, অর্থাৎ মধ্যক এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা, তাহলে এল এর মান হচ্ছে কত ভাইয়া, 600। এরপর আমার কী করতে হবে বলো তো ভাইয়া, এরপর আমার কার মান লাগবে, n/2। তাহলে ভাইয়া n/2 মানে কত, n এর যে মানটা ওটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো। n এর মান কত ছিল ভাইয়া, n এর মান কত, n এর মান কত, কোথায় n এর মানটা কোথায়, ওহ এই তো n এর মান তো দেওয়া ছিল, মোট শ্রমিকের সংখ্যা 120, হ্যাঁ সরি 120, হ্যাঁ এই 120কে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে এই যে 120 ভাগ 2, তাহলে আলটিমেটলি কত আসলো, 60 আসলো। তারপর কার মান লাগবে ভাইয়া, আমার হচ্ছে এইচ এর মান লাগবে, যে এইচ এর মানটা লাগবে। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী ব্যবধান কত হবে ভাইয়া, এই যে 300 থেকে 400, 400 থেকে 500, হ্যাঁ তাহলে 400 থেকে 300 বাদ দিই, এই যে 400 মাইনাস 300 বাদ দিলে কত আসবে, 100, অর্থাৎ 100। এই সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিতে হয়, তাহলে এইচ এর মান কত ভাইয়া, 100। আমি একটু সময় বেশি নিচ্ছি, একটু জেড বোঝানো ট্রাই করতেছি, হ্যাঁ সো তারপর কার মান লাগবে, এফসির মান লাগবে। এই এফসির মানটা কীভাবে বের করো ভাইয়া, এফসির মান হচ্ছে ভাইয়া এই যে মধ্যক শ্রেণী যেটি ছিল না, এই তো মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর এই 600 থেকে 700, এই মধ্যক শ্রেণীর ক্রমিত গণসংখ্যা কত ছিল, 62 প্লাস এক্স না, এই মধ্যক শ্রেণীর ক্রমিত গণসংখ্যার পরবর্তী ক্রমিত গণসংখ্যা হচ্ছে এফসির মান, এটা হচ্ছে কত ভাইয়া
এফসি, এটা হচ্ছে এফসি। আরেকবার বলি, মধ্যক শ্রেণী যেখানে থাকবে 600 থেকে 700 থাকছে আছে না, এফসি মানটা সবসময় মনে রাখবা। মধ্যক শ্রেণী যেখানে থাকবে এই মধ্যক শ্রেণীর ক্রমিত গণসংখ্যার পরবর্তী গণসংখ্যা হচ্ছে এফসি এর মান। এই তো তাহলে এটা তাহলে মধ্যক শ্রেণী ছিল এটা, মধ্যক শ্রেণীর ক্রমিত গণসংখ্যা হচ্ছে এটা, এই শ্রেণীর পরবর্তী ক্রমিত গণসংখ্যা হচ্ছে এফসি মান। তাহলে 32 প্লাস এক্স, ভাই মনে রাখো, হ্যাঁ ভালো করে মনে রাখো, 32 প্লাস এক্স, আবার ভুল করো না। তারপরে লাগবে এফ এম এর মান। এফ এম এর মান কি, মধ্যক শ্রেণীর এফ এম মান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই তো এটাই হচ্ছে কি এফ এম এর মান, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তোমরা চাইলে ব্রেকেট দিয়ে লিখেও দিতে পারো। আরেকবার ক্লিয়ার করি, এফসি মানটা হবে মধ্যক যে শ্রেণীতে পড়ে এই শ্রেণীর ক্রমিত গণসংখ্যার পরবর্তী ক্রমিত গণসংখ্যা, আর এফ এম মান হচ্ছে মধ্যক যে শ্রেণীতে পড়ে ওই শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই যে 30। তো চলো এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। তো আমার হচ্ছে কার মান দেওয়া আছে, এল এর মান হচ্ছে 600, এই তো লিখলাম 600 প্লাস n/2 এর মান কত পাইছি আমরা, 60 পাইছি, এই তো 60, এই তো মাইনাস এফসির মান দেখো, এফসিতে যেহেতু দুইটা চলক, হ্যাঁ তাহলে এখানে একটা ব্রেকেট দিব 32 প্লাস এক্স, ক্লিয়ার। এই তো এফসির মান 32 প্লাস এক্স ছিল, হ্যাঁ। আর এখানে যেহেতু ফার্স্ট ব্রেকেট দিচ্ছে তাহলে এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে। তারপরে কি এই সেকেন্ড ব্রেকেট ক্লোজ ইন্টু এইচ এর মান কত 100, এই তো 100, আর এফ এম এর মান কত, এফ এম এর মান 30 বের করছিলাম, হ্যাঁ এই তো 30, এফ এম এর মানটা 30 বের করছিলাম, হ্যাঁ 30। তো এখন ক্যালকুলেশন করি। ও দেখো আমাদের মধ্যক মান তো দেওয়া আছে, তাহলে আমরা মধ্যকের মানটা বসাবো না। এই তো আমাদের মধ্যক তো সরাসরি দেওয়া ছিল 600, হ্যাঁ তাহলে এই যে মধ্যকের মানও 600 এখানে বসিয়ে দিলাম। এই মধ্যক তো মানই দেওয়া ছিল 600, আমরা এই যে এখানে দেওয়া ছিল না, এই তো মধ্যকের মান 600 দেওয়া আছে, হ্যাঁ তো এই 600টা আমরা বসাই ফেলছি। এই তো মধ্যকের মান 600 দেওয়া ছিল, তাহলে আমরা হচ্ছে কী করছি, এই মধ্যকের মানটা 600 বসাইছি, ভালো করে বুঝবে, ভুল করে না। মধ্যকের মান 600 বসাইছি, তারপর সমান সমান এল এর মান 600, এই 600 প্লাস তারপর n/2 এর মান 60 মাইনাস এখানে যেহেতু দুইটা চলক এই জন্য একটা ব্রেকেট দিয়ে 32 প্লাস এক্স লিখছি, ব্রেকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্রেকেট ক্লোজ, তারপরে এক্স এর মান এইচ এর মান 100, এটা হচ্ছে 30। এখন কী করা যায় ভাইয়া, এই 600টাকে প্লাসের আকার আছে না, এই পাশে আনলে কী হবে মাইনাস হবে, 600 এই মাইনাস এই 600টা প্লাসের ছিল, এই পাশে আছে মাইনাস হবে। এখন কী করবো ভাই, আমরা চাইলে এই 60 ব্রেকেটগুলো তুলে দেবো, এই মাইনাসে প্লাসে মাইনাস 32, তারপরে এই মাইনাসে প্লাসে মাইনাস এক্স, হ্যাঁ বুঝতে পারছো তো। তারপর উপরে কত 100, নিচে হচ্ছে কত 30। এখানে ব্রেকেট যেহেতু আছে গুণ না দিলেও চলে, গুণই বোঝায়, ঠিক আছে। তাহলে 600 থেকে 600 বাদ দিলে কত থাকে, 0 থাকে, সমান সমান এখানে কী করা যায় দেখো তো ভাই, 60 থেকে 32 বাদ দিলে কত থাকে, তাহলে দেখি একটু 60 মাইনাস 32, 60 থেকে 32 বাদ দিলে থাকে হচ্ছে 28, দেখা যাচ্ছে 28, হ্যাঁ 28 মাইনাস এক্স, ব্রেকেট দিই গুণ দিয়ে, এখানে 10 কেন 100, শিট 100, আর নিচে হচ্ছে কত 30। এখন কি করা যাবে দেখো তো, একটা জিনিস মনে রাখো, এই যে ইন্টু 100/30, এটা এই পাশে গুণাকার আছে না, তাহলে আমরা তো সমানের এই পারে দিই, ভাগ হয়ে যাবে না। তাহলে 100/30কে যদি আমরা শূন্যের নিচে দিয়ে ভাগ করি, আমরা যাই করি না কেন শূন্য হবে। তার মানে আমরা কি লিখতে পারি ভাইয়া, এখানে 0 সমান সমান 28 মাইনাস এক্স, ভালো করে বুঝো। এই 100/30টা গুণাকার আছে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, তাহলে শূন্য সাথে যাই ভাগ করি না কেন শূন্য হয়ে যায়, এই জন্য 0 28/30। তাহলে এখানে কী লেখা যায় ভাইয়া, আমরা 28 মাইনাস এক্সকে এই পাশে নিয়ে আসি আর শূন্যটাকে এই পাশে দিয়ে দিই, তাহলে কী আসে ভাইয়া, মাইনাস এক্স থাকে, মাইনাস এক্সটাকে এই পাশে রেখে 28টাকে ওই পারে দিয়ে দেবো, তাহলে 28 ছিল প্লাসে মাইনাস হয়ে যাবে -28। আশা করি ক্যালকুলেশনগুলো বোঝো। তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাস কাটা যায়, সুতরাং এক্সের মান হচ্ছে কত 28। তাহলে দেখো ভাই আমরা এক্সের মান 28 বের করতে পারছি, আমাদের কাকা মান এক্স ওয়াই মান বের করতে বলছিল। এখন ভাই হচ্ছে খেলাটা, সরি এখন আমরা কী করবো, এই এক্সের মান পাইছি না, এখানে আমার জায়গা নাই তো এখানে লিখি। এখন এই তো এখানে লিখবো, হ্যাঁ এক্সের যে মানটা পাইছি লিখবো এক্স এর মান, আমরা 1 নং সমীকরণ পাইছিলাম, লিখবো 1 নং এ বসিয়ে পাই, হ্যাঁ এক্স এর মানটা 1 নং এ বসিয়ে পাই, আমরা ওয়াই মান বের করবো। তাহলে 1 নং সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান কত ছিল ভাই, এই তো 1 নং সমীকরণটা এক্স প্লাস ওয়াই সমান কত ছিল 49, তাহলে এই তো 49, তাহলে বা এক্স এর মান কত ভাই, এক্স এর মান আমরা কত পাইছি 28, এই তো এক্স এর মান 28 পাইছি না, এই 28 বসাবো প্লাস ওয়াই সমান 49, তাহলে বা ওয়াইটা রাখবো, 28টা ওই পাশে দিয়ে দেবো, এখানে 28 প্লাস ছিল ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, 49 থেকে 28 বাদ দিলে কত থাকে 49 মাইনাস 28, 49 থেকে 28 বাদ দিলে থাকে কত ভাই 21, তাহলে ওয়াইয়ের মান, সুতরাং ওয়াইয়ের মান কত ভাইয়া 21। দেখো তাহলে এখানে আমি অ্যান্সারটা লিখে দিই, নির্ণয় এক্স কমা ওয়াই সমান কত ভাইয়া, এক্সের মান পাইছিলাম 28 কমা ওয়াই মান হচ্ছে কত ভাইয়া 21। বুঝতে পারছো, এটি হচ্ছে কি ভাইয়া অ্যান্সার।
28,21। আশা করি বুঝতে পারছো। সো এরপরে দেখো ভাইয়া আমাদের 6 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, একটি স্বাস্থ্যকেন্দ্রের 100 রোগীর বছরের শ্রেণীব্যাপ্তি ও ক্রমিত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণী অনুসারে রোগীর সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ আমাকে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, তারপর হচ্ছে ক্রমিত গণসংখ্যা দেওয়া আছে, আমাকে বের করতে বলছে হচ্ছে কি ভাইয়া রোগীর সংখ্যা। তো এটার জন্য জাস্ট ভাই যে ছকটা যে আছে ছকটা করবা এরকম, আমিও ভাইয়া যেখানে ছকটা যা আছে জাস্ট ছকটা তুলে ফেলছি। হ্যাঁ, এখন আমার রোগীর সংখ্যা বের করতে হবে। এখন ভাইয়া তুমি একটু খেয়াল করো তো, আমরা ক্রমিত গণসংখ্যা কেমনে বের করতাম? এই তো এখানে দেখো তো ভাইয়া, এই যা থাকতো ওইটা সরাসরি লিখতাম, তারপর এটার সাথে যোগ করে এটা লিখতাম, তারপরে এটার সাথে এটা যোগ করে লিখতাম। সিমিলার হতে ভাইয়া এইখানে তোমাকে গণসংখ্যা দেওয়া নাই, তোমাকে ক্রমিত গণসংখ্যা দেওয়া আছে, তার মানে প্রথম করে যেটা আছে সেটি হবে। এটুকু তো বুঝতে পারছো। এরপরে আমরা কি করতাম? যোগ করে বের করতাম না। এখন ক্রমিত গণসংখ্যা থেকে আমরা গণসংখ্যা বের করতে চাইলে আমাদের কি করতে হবে? বিয়োগ করে বের করতে হবে। কীভাবে? এই তো এই ঘর থেকে এই ঘরটা বাদ দিয়ে যে মানটা আসবে সেটা বসবে এখানে। তাহলে 9 - 5 বাদ দিয়ে কত থাকে 4। এই ঘরের মান হবে কত ভাই? 4। এরপরে এই ঘরটা কেমন বের করবো? 24 থেকে 9 বাদ দেবো, তাহলে 24 - 9, 24 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে কত? 15। তোমরা চাইলে এটা রাফে করে শুধু অ্যান্সারগুলো লিখতে পারো, আমি ডিটেলস বলে দিলাম। তাহলে এই ঘরটা কেমন বের করবা? 41 থেকে 24 বাদ দিবা, তাহলে যে 41 - 24। 41 থেকে 24 বাদ দিলে কত থাকে? 41 থেকে 24 বাদ দিলে থাকে হচ্ছে 17। হ্যাঁ, 41 থেকে 24 বাদ দিলে 17 থাকে। তারপরে এই ঘরটা কেমন বসাবা? 68 থেকে 41 বাদ দিবা, 68 - 41 থাকে হচ্ছে কত ভাইয়া? 68 থেকে 41 বাদ দিলে হচ্ছে 27 থাকে। তো তোমরা এটা রাফে করতে পারো, জাস্ট তোমরা হচ্ছে গণসংখ্যাগুলো লিখতে পারো। তারপরে 85 থেকে 68 বাদ দেবো, তাহলে 85 - 68 কত থাকবে ভাইয়া? 85 থেকে 68 বাদ দিলে থাকে হচ্ছে 17। তারপরে 100 থেকে 85 বাদ দিবা, তো 100 থেকে 85 বাদ দিলে থাকে কত ভাইয়া? 15। তাহলে এই তো 15। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এইটাই অ্যান্সার। তো যারা তখন ধৈর্য ধরে ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করবা অবশ্যই, কমেন্ট করলে ভিডিও করা উৎসাহ বাড়ে। সো আজকের মতো এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই 7 নাম্বার থেকে কমপ্লিট করে দেবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।